সাজু খাতুন ভাইয়ার সাথে আমার বিয়ে হয়েছে, এরকম একটা রিউমার ছিল। ইভেন আমার রিলেটিভরা পর্যন্ত বলেছে যে তুই কি বিয়ে করে ফেলছিস সাজু খাতুনকে। যাদের স্কিন অনেক রাফনেসটাকে কমিয়ে স্কিনটাকে স্মুথ হেলদি করতে হেল্প করে। যখন আপনি সুখ অনুভব করবেন, স্ট্রেস থাকবে না, তখন দেখবেন আপনার নিজের প্রতি আপনার নিয়ন্ত্রণ থাকবে এবং আপনি চাইলেই খাবার, আপনি যখন মনে করবেন যে খাবার গ্রহণ করবেন, অটোমেটিকলি আপনি এটির প্রতি আপনার নিয়ন্ত্রণ থাকবে। দর্শক, কথায় আছে মানুষ তার স্বপ্নের সমান বড়, যে যত বড় স্বপ্ন দেখে সে তত বড় হয়। লারা লোটাস তেমনই একজন মানুষ। দর্শক, জনপ্রিয় উপস্থাপক, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী লারা লোটাসকে সাথে নিয়ে আমি জানিয়ে শুরু করছি আমাদের আজকের স্যান্টালিনার রূপকথা। লারা লোটাস অভিনয় করছেন প্রায় 20 বছর ধরে। শিহাব শাহীন পরিচালিত রমিজের আয়না ছিল তার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট। অনিমেষ আইচের প্রথম নাটক কুফা লারা লোটাসকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। তিনি অভিনয় করেছেন হুমায়ুন আহমেদের লেখা শুভ্র সহ আশ্রয়, পোড়ামাটির গল্প, তালবাহানা, বউ তরুণী নাটকে। ছোটবেলা থেকে নাচ শিখেছেন তিনি। স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি লারা লোটাস। ভীষণ ভালো লাগছে আজকে আপনাকে দেখে, আমাদের মাঝে পেয়ে। বরাবরের মতোই বড্ড রঙিন লাগছে। কেমন আছেন? খুব ভালো আছি, আর এর মধ্যে আপনাকে পেয়ে তো আরো ভালো লাগছে। আর রূপকথা তো মানে একদম কি বলবো, পুরো রূপকথাই যেন আমাদের সেটে এরকম লাগছে দেখতে। যেহেতু আমাদের শোয়ের নাম স্যান্টালিনা রূপকথা, রূপের কথাই হবে ঘুরে ফিরে, তাই আয়োজনের শুরুতেই আপনার কাছে একটু জেনে নিতে চাই যে রূপকথা বলতে, সৌন্দর্য বলতে আপনার কাছে কি? সৌন্দর্য তো আসলে আমরা যেমন যে কোনো মানুষকে সুন্দর দেখলেই ভাবি আল্লাহ এটা কি সুন্দর, কিন্তু সৌন্দর্য যদি বলি, সুন্দর আর সৌন্দর্য কিন্তু আলাদা একটা ব্যাপার রয়েছে। সৌন্দর্য হচ্ছে আপনার ব্যবহার, আপনার ম্যানার, লাইক আপনার হাঁটা চলা, কথাবার্তা, সবটা দিয়ে কিন্তু একটা মানুষের সৌন্দর্যটা বেরিয়ে আসে। আমার কাছে সৌন্দর্য হচ্ছে ওইটাই, যে মানুষকে খুব রেসপেক্ট করতে জানে, যে খুব মিষ্টি করে কথা বলতে পারে, সবকিছু মিলে সৌন্দর্য কিন্তু ওখান থেকে একটা মানুষের বেরিয়ে আসে। চমৎকার একটা ব্যাখ্যা দিলেন। সত্যি মানে সৌন্দর্য বলতে সম্পূর্ণভাবে একটা জীবনবোধের নাম। আপনি তো ছোটবেলা থেকে নাচ করেন, আমি যদি ভুল না করি একদম ছোটবেলা 3 বছর বয়স থেকে নাচের সাথে যুক্ত রয়েছেন। অনেকে বলেন যে নাচ ছেড়ে দিলে নাকি একটা সময় মানুষরা মুটিয়ে যায়। আপনাকে দেখে একদমই তা মনে হয় না, যেহেতু আপনি এখন খুব একটা রেগুলার আপনি নৃত্যশিল্পের সাথে নেই। কিভাবে মেনটেন করেছেন এতগুলো বছর ধরে নিজেকে? আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। মেইনটেনটা আসলে আমি কিছুই করিনি, যেটা সত্যি কথা। টু বি অনেস্ট, যে নাচ আমি ওরকম ভালো নাচ করি তাও না, কিন্তু ক্লাসিক্যাল বেস যদি কারো থাকে ছোটবেলায়, তাহলে ওটা মনে হয় কেউ ভোলে না। স্পেশাল ডেতে আমি নাচ করি, হয়তো টিভি চ্যানেলের কোনো বিশেষ দিনের বিশেষ কাজ করি, এতটুকুর জন্য আমাকে ডাকে। এতটুকুর জন্য তো আসলে না পারার কিছু নেই, যেহেতু বেস আমার ক্লাসিক্যাল। আর স্ট্রাকচারটা ধরে রাখার ব্যাপার হচ্ছে, আমার মনে হয় যে একটি মেয়ে যখন মা হয় বা বিয়ে হয়, তখন তার স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হয়, তারপর আবার ঠিক হয়ে যায়। বিয়ে হয়নি, মা হয়নি, সব কিছু মিলিয়ে তো মানে বেঠিক হওয়ার কোনো অপশন, সুযোগ নেই একদমই। নিজেকে এই যে চমকে দেওয়ার জন্য হুটহাট হেয়ার কাট চেঞ্জ বা নিজের হোল ফ্যাশন সেন্সের মধ্যে কোনো একটা চেঞ্জ নিয়ে আসা, এটা একটা মেয়ের জন্য কতটা ইম্পর্টেন্ট, কি মনে হয়? হেয়ার স্টাইল যদি বলি, হেয়ার স্টাইল একটা মানুষের অনেক কিছু চেঞ্জ করে দেয়, যার জন্য আমরা কিন্তু পোশাকের সঙ্গে বিভিন্ন রকম বিভিন্ন হেয়ার স্টাইল করে থাকি। আর চুল ছোট বড়, কিন্তু যেমন লম্বা চুল আমার মনে হয় ফ্যাশন কম করা যায়, আর যদি ছোট চুল হয় ওটা অনেক ফ্যাশন করা যায়, কিন্তু আমার তো মনে হয় ডিফারেন্ট। লম্বা চুল, এই যে যেমন আপনার কি সুন্দর লম্বা চুল, আপনি কখনো খোপা করতে পারবেন, বেনি করতে পারবেন, তারপরে হচ্ছে যদি ক্রেপ করা হয় অন্যরকম একটা লাগে। কিন্তু এই যে আমার মতন ছোট চুলে মানে নিত্য নতুন স্টাইল করাটা ভীষণ কঠিন। না, বড় চুলে যখন স্টাইল করব, আবার যখন এটাকে নরমাল চুলে আনবো, অনেক চুল তো হেয়ার ফল হয়, অনেক কষ্ট হয়। খুবই টাফ। ছোট চুলে লাইক আমি
খুব দ্রুত কিছু করে ফেলতে পারবো, যত্ন নিলে খুব দ্রুত কিছু করে ফেলতে পারবো, আমি সেটা বলছি। নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে একটু হেয়ার কেয়ার নিয়ে শুনি। সবকিছু মিলিয়ে এখনো মানে এতটা প্রাণবন্ত স্বাস্থ্যোজ্জ্বল চুল কি করে রয়েছে? আমার মনে হয় প্রশ্নটা খুবই সুন্দর, আমার মনে হয় এটা গড গিফটেড। আমার আম্মু কিন্তু চুল অনেকখানি করে কেটে ফেলেন, তার চুল খুব দ্রুত লম্বা হয়, যেটা আমারও হয়। কিন্তু লম্বাটা আমার মনে হয় ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কত হেয়ার ফল কম করা গেল। আমার প্রচুর হেয়ার ফল হয় কারণ আমি যত্ন নিই না, বাট আমি সব জানি যে প্রচুর পরিমাণে লাইক একটু অয়েল মাসাজ করলে মোটামুটি চুলটা একটু ভালোর দিকে থাকে। সপ্তাহে কয়দিন করে তেল দিতে হবে? তেল আমি দেই না একদমই, কারণ তেল দিলে আমার একটু ঠান্ডার সমস্যা আছে, আর একটা সিজন চেঞ্জের ব্যাপার আছে, এখন একদমই দেই না আমি। বাট আমি যেটা করি, আমি খুব পরিষ্কার থাকি, লাইক আমি শ্যাম্পু করে ফেলি। আর চুলের আরেকটা টিপস বললে আমার মনে হয় যে চুল যদি 3 মাস পর পর কেউ একটুখানি ছেটে নেয়, হ্যাঁ একটুখানি ট্রিম যদি করে না, ওটা অনেক ভালো। কিন্তু আমার ওটা করা হয় না, আর পার্লার যাওয়া হয় না। আমারটা কিন্তু আমি করি, আমার চুল আমি কাটি। তাই? আর আমার যেহেতু আইব্রো প্লাক করা লাগে না, সো দ্যাট আমার ওরকম কোনো ও মাই গড, আমার এন্টায়ার লাইফে এই একজন মেয়েকে পেলাম যে বলছে মানে পরিণত বয়সে একজন মেয়েকে যে সে পার্লারেও যায় না, অ্যাটলিস্ট চুল কাটতেও যায় না এবং আইব্রো প্লাক করে না। ও মাই গড। চুল চর্চার বিষয় তো জানা হলো, এবার একটু স্কিনের কথা শুনতে চাই। এত সুন্দর টান প্রাণবন্ত স্কিন কি করে রাখছেন? এটা এখন সারা পৃথিবী হাতের মুঠোয়, ইউটিউব দেখে অনেকে অনেক কিছু এখন জানে, কারো কোনো কিছু না জানা নয়। তবে আমি যেটা করি, খুব পরিচ্ছন্ন থাকি। মানে আগে ধরেন মেকআপটা করলে মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়তাম, আম্মু তুলে দিলে দিতেন, না দিলে না দিতেন। তো এখন যেটা করি, আমি নিজের মেকআপ নিজে তুলি, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই, একটা ময়শ্চারাইজার মাখি, যেটা খুব দরকার। যদি নাও পারি তাহলে মিনিমাম মানে হয় না, আমি তেলও মুখে দিয়ে ফেলি। আমার কোনো মানে স্পেসিফিক কোনো ব্র্যান্ড নেই যেটা আমার ব্যবহার করতেই হবে। আমার সবকিছু আমার স্কিনে স্যুট করে, আমার ব্রন হয় না, মানে এদিকে আমি খুব লাকি। সো দ্যাট এই তো এটাই, মানে আমার মনে হয় যে মুখটা যদি খুব পরিচ্ছন্ন করে ক্লিন করে মানে একদম ঠিকঠাক করে রাতে ঘুমানো যায়, ওটা অনেক সুন্দর একটা। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। একদম তাই। এই যে আপনাকে হাসতে দেখছি না, মনটাই ভালো হয়ে যাচ্ছে নিমিষে। সবসময় এরকম হাসি খুশি থাকতেই হবে, যে কোনো সিচুয়েশন হোক। আর এখন আমাদের যে সিচুয়েশন, আমরা কিন্তু আমাদের এই আড্ডাটাকে আরেকটু স্পাইস আপ করব, কারণ আমাদের এবারে রাউন্ড র্যাপিড ফায়ার। সো এবারের সেগমেন্ট র্যাপিড ফায়ার, এবং জানেন যে খুব র্যাপিডলি কোয়েশ্চেন করব এবং এমন উত্তর দিতে হবে যার মধ্যে অবশ্যই থাকতে হবে ফায়ার। সো আপনি রেডি? ইয়া, আই এম রেডি টু গো। ওকে, লেটস গো। লারা লোটাসের প্রিয় ফুল কি? সেটা কি লোটাস নাকি অন্য কিছু? আমার প্রিয় ফুল হচ্ছে কাশফুল। কাশফুল আমি অনেক পছন্দ করি, অল্প সময় থাকে। আর হ্যাঁ, লোটাস ফুল তো আমার পাশে আছে, যে কোনো ফুলই আমার পছন্দ, বাট কাশফুলের মতো পছন্দ আমার কোনো ফুলই। আচ্ছা, হ্যাঁ অথবা না। লারা লোটাসের প্রিয় খেলোয়াড় ব্রায়ান লারা। হ্যাঁ। মিস ইউনিভার্সের মধ্যে লারা লোটাসের সবচেয়ে প্রিয় কে? সুস্মিতা সেন নাকি লারা দত্ত? সুস্মিতা। ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কাছের বন্ধুকে? সবাই আমার কাছে, কিন্তু কারোর সাথে আলাদা করে আড্ডা গল্প এগুলো আমার হয় না একদমই। বাট যাদের সাথে এটা হয়, আমার মনে হয় সেটা অনেক ভালো, গুড। কখনো যদি দেখা যায় লিফটের মধ্যে আপনার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, কি করবেন? এক্স বয়ফ্রেন্ড কেন? মানে অনেকগুলো বয়ফ্রেন্ড। এক্স বয়ফ্রেন্ড হঠাৎ করে যদি দেখা হয়ে যায়, যদি তাহলে আমি কি করবো? তাকাবো, যদি সে হাসে হাসবো, যদি সে বলে হাই আমি হ্যালো বলবো, কেমন আছো বলবো ভালো। নিচ থেকে কি বলবেন সেটা বলেন। নিচ থেকে আমি কিছুই বলবো না, রাগও করবো না, তাকাবো, হয়তো যদি না তাকলে দেখবো কেমন করে, তাকাবো, তারপর হয়তো চুপ করে থাকবো। বাট কথা বললে আমি কথা বলবো, মানুষ তো। উপস্থাপক হিসেবে আপনার আইডলকে? সেভাবে নেই, আমার এক একজনের এক একটা ভালো লাগে, এক একজনের এক একটা দিক বা কারো কথা বলার স্টাইল মানে এরকম, সো দ্যাট আমি ওভাবে বলতে পারবো। অভিনেত্রী হিসেবে আপনার সবচাইতে বড় শক্তি কি? বড় শক্তি হচ্ছে আমি খুবই কনফিডেন্ট এবং আমি খুবই সিনসিয়ার। আর অভিনেত্রী হিসেবে আপনার সবচাইতে বড় দুর্বলতা? আমি খুব ইমোশনাল। যতই আমি বলি যে এগুলো শুনলে আমি বলবো আচ্ছা থাক, সেগুলো আগে আমি এটা ভাবতাম না, আগে ভাবতাম এটা বলেছে আমি তো কেঁদে টেঁদে শেষ হয়ে যেতাম এবং তাকে জিজ্ঞেস করতাম, এটা আমার দুর্বলতা। কখন মনে হয় জীবন সুন্দর?
জীবন আসলে সবসময় সুন্দর যদি দেখি যে আমার ভালো মানুষগুলো মানে কাছের মানুষগুলো ঠিকঠাক আছেন, আমার পরিধি খুবই অল্প, তো তারা যখন ঠিকঠাক থাকেন আমার মনে হয় লাইফ ইজ সো বিউটিফুল। ইয়া অফকোর্স লাইফ ইজ বিউটিফুল। এক্স্যাক্টলি। এবার আপনাকে কয়েকটা অপশন দিব, সেখান থেকে যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে উইদিন 2 সেকেন্ডস। ওকে ওকে ওকে। চুল ছেড়ে রাখা না চুল খোপা বাঁধা? আল্লাহ, চুল খোপা রাখা। শাড়ি না ওয়েস্টার্ন? বোথ। পাহাড় না সমুদ্র? বোথ। নিজের সম্পর্কে শোনা সবচেয়ে উদ্ভট রিউমার? রিউমার তো সেভাবে শুনিনি, বাট উদ্ভট আমার কাছে মনে হয়েছে সাজু খাতুন ভাইয়ার সাথে আমার বিয়ে হয়েছে, এরকম একটা রিউমার ছিল। ইভেন আমার রিলেটিভরা পর্যন্ত বলেছে যে তুই কি বিয়ে করে ফেলছিস সাজু খাতুনকে, এটা সাজু খাতুন ভাই নিজেও জানেন। তো আমরা অনেক হাসাহাসি করেছি, এটা মানে একটা উদ্ভট রিউমার, যেটা কেন হলো। আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে, Same here. আড্ডাটা তো আমি দারুণ এনজয় করেছি। অ্যাজ গিফট আপনার কাছ থেকে তো আমি মেটাবলিক পাওয়ারটা নিয়ে হয়ে গেছি পাওয়ারফুল, তবে আপনার জন্য স্যান্ডেলিনা রূপকথার পক্ষ থেকে রয়েছে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো সুন্দর হয়ে যাব। আমন্ত্রণ জানাচ্ছি রূপকথায়, সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের হেয়ার কেয়ারের জন্য একটা প্যাক তৈরি করে দেখাবো, সেটা হলো প্রোটিন প্যাক। চলুন তাহলে প্রোটিন প্যাক তৈরি করতে কি কি লাগছে উপকরণ দেখে নিন। আর আমার সঙ্গে আছে আজকের মডেল তানহা। তানহা কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তানহা তুমি কি করছো এখন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের ছাত্রী, পাশাপাশি আমি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত, ফ্রিল্যান্স মডেল এবং আমার ছোট্ট বিজনেস আছে। প্রোটিন প্যাকের প্রথমেই আমার লাগছে হলো টক দই। এখানে আমি ইয়োগার্ট দিয়ে দিচ্ছি। চুল বুঝে দিতে হবে, তোমার মতো চুলে যদি পুরো চুলে লাগাতে হয় সেই ক্ষেত্রে 1 কাপ লাগবে। এবারে অ্যাড করে দিচ্ছি এগ হোয়াইট, ডিমের সাদা অংশটা। তার সাথে আমি অ্যাড করে দেব হলো তিসির জেল। তিসি এক ধরনের প্রোটিন, এটা চুলের জন্য একেবারেই, তিসির জেলটা মানে ম্যাজিকের মতো কাজ করে। যাদের স্কিন অনেক রাফনেসটাকে কমিয়ে স্কিনটাকে স্মুথ হেলদি করতে হেল্প করে। এখানে দিয়ে দিলাম। এবারে আমি অ্যাড করব চুলের জন্য যেটা খুবই ভালো, সেটা হলো মেথি। এটা 1 চামচ পরিমাণ মেথি আমরা এখানে ইউজ করব। আর সাথে থাকছে একটা ভিটামিন ই ক্যাপসুল। আমার উপকরণ কিন্তু এখানে শেষ। আর মেথির প্যাক দিলে যেটা হয়, এটা কিন্তু একটু পরেই দেখা যায় যে অনেক ঠিক হয়ে যায়। আরেকটা জিনিস আছে যেটা চুলের জন্য খুবই ভালো, সেটা হলো আমলকি। এখানে আমি কিছুটা আমলকি, ফ্রেশ আমলকি নিয়েছি, তা আমি জাস্ট রস হিসাবে ছেঁকে দিয়ে দিচ্ছি। ফ্রেশটা দিতে পারলে খুবই ভালো। আমি যে আমলকির ফ্রেশ আমলকি ছেঁচে দিয়ে দিলাম, হয়ে গেছে। যেহেতু একটা প্রোটিন প্যাক তৈরি করছি, তা আমার এর মধ্যে আর কিছুর দরকার নেই। আমার যা যা দরকার এটা হয়ে গেছে। তাহলে চলুন আপনাদের উপর আপনারা কেমন করে অ্যাপ্লাই করবেন তাই দেখুন। এসো। আমি যে প্যাকটা তৈরি করলাম, এটা ওয়ান্স ইন আ উইক যদি চুলে লাগানো যায়। তুমি এটা ধরো, আমি তোমার হাতেই ধরো। আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি, অল্প একটু চুলের উপরে, বেশি না। 1 গুচ্ছ চুল নিলাম, আপনাদের দেখাচ্ছি। এরকম অল্প অল্প করে নিয়েই লাগাতে হবে। দেখো মেথি দেওয়ার কারণে এটা কিন্তু ঠিক হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা অনেক বেড়ে গেছে। এটা কিন্তু একদম রুট থেকে লাগাতে হবে। হ্যাঁ, আমি জাস্ট একটা খালি এটা ধুয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এরকম করে পুরো চুলের রুট থেকে নিয়ে এন্ড পর্যন্ত একদম ভালোভাবে এটাকে লাগাতে হবে। লাগিয়ে তারপরে পেঁচিয়ে ওই যে কতগুলো ক্লিপ থাকে না, ক্লিপ দিয়ে আটকে রাখতে হবে। কতক্ষণ? আধা ঘন্টা রাখতে হবে। আমি যেরকম এরকম সেকশন নিলাম, সেকশন নিয়ে চুলটাকে একদম সুন্দর করে ইমালসিফাই করে
তারপর রেখে দিতে হবে। কম করেও কি করতে পারবো? হ্যাঁ, কম করেও করতে পারো। প্রত্যেকটাই চুলের গোড়া মজবুত করে নিউ হেয়ার গ্রো করতে হেল্প করে। এইভাবে করতে হবে এবং এরপরে যেটা করতে হবে মুছে নিতে হবে, আর ধুয়ে ফেলতে হবে। আমি জাস্ট তোমাকে একটু তোমার সুবিধার জন্য আমি এটা মুছে দিচ্ছি। এইভাবেই চুলটাকে ছেড়ে দিতে হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এই হেয়ার প্যাকটি বানিয়ে দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শ্রাবণ এবং শিলা। ইয়োগা হলো প্রাকৃতিক উপায়ে রোগ নিরাময় পদ্ধতি। সেজন্য সেই প্রাচীনকাল থেকে সুস্বাস্থ্য রক্ষা করবার জন্য ইয়োগা প্রচলিত হয়ে আসছে। চলুন এই পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে অতিরিক্ত ওজন কমিয়ে আপনি স্বাস্থ্যবান হতে পারেন। অতিরিক্ত ওজনের মূল কারণ হলো স্ট্রেস বা দুশ্চিন্তা। আমরা যখন দুশ্চিন্তায় থাকি তখন আমাদের স্ট্রেস হরমোন বেশি বৃদ্ধি পাবার ফলে আমাদের বিপাক ক্রিয়া বা বিপাক হার হ্রাস পায়, যার ফলে আমরা যে পরিমাণ খাবার গ্রহণ করি সেই খাবারটি বার্ন হয় না, যার ফলে আমাদের শরীর অতিরিক্তভাবে ওজন বৃদ্ধি হয়ে যায়। সেজন্য আমরা যে কাজটি সবচেয়ে বেশি করব সেটি হলো নিজের মনকে শান্ত রাখা, নিজের মধ্যে সুখ বোধ অনুভব করা। সেজন্য আমরা একটি টেকনিক অনুসরণ করব, তার নাম হলো ধ্যান বা মেডিটেশন। আমরা ক্রসলেগ পজিশনে বসে চোখ বন্ধ করে নিজের মনকে শান্ত করবার চেষ্টা করব। সেজন্য গভীরভাবে শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। শ্বাস হলো আমাদের প্রাণ। শ্বাসের স্বাভাবিক প্রক্রিয়াটি হলো গভীর স্মুথ। আমাদের শ্বাস যখন গভীর এবং স্মুথ না হয় তখনই কিন্তু আমাদের ভিতরে যে বায়োকেমিক্যাল বা হরমোনাল সিক্রেশন হয় সেগুলোর ভারসাম্য রক্ষা হয় না, যার ফলে মূলত আমরা অসুস্থ হই। এখন আমরা একটা আসন করব। এই আসনটির নাম হলো সান স্যালুটেশন বা সূর্য নমস্কার। এটি একটি চমৎকার আসন। 12টি আসন মিলে এই আসনটি হয়। এই আসনটি করবার ফলে আপনার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত এমন কোনো আমাদের জয়েন্ট থাকবে না যেখানে চাপ প্রয়োগ করবে না, যার ফলে এটির সমস্ত শরীরের একটি ব্যায়াম এবং এটি করবার ফলে আপনি লক্ষ্য করবেন আপনার প্রচুর পরিমাণ ক্যালোরি বার্ন হবে। সেজন্য আমরা ম্যাটের প্রথমে চলে আসব। আমরা এই আসনের সাথে আপনাকে মনে রাখতে হবে শ্বাস প্রশ্বাসের নিয়মটি খুব অনুসরণ করতে হবে, না হলে আসনটি সঠিকভাবে কাজ করবে না। গভীরভাবে শ্বাস গ্রহণ করে হাত দুটো প্রসারিত করে শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটো বুকের মধ্যে রাখবো। এখন গভীরভাবে শ্বাস গ্রহণ করে হাত দুটো উপরে তুলে মাথাকে যতটুকু সম্ভব চাপ প্রয়োগ না করে এবং শ্বাস ছাড়তে ছাড়তে যতটুকু সম্ভব হাঁটু সোজা রাখবো, মাথাকে ছেড়ে দেবো যেন আমাদের ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হয়, শরীরে কোনো চাপ ধরে রাখবো না। এবার গভীরভাবে শ্বাস গ্রহণ করে যে কোনো একটি পা পিছনে নিব। এখানে আমাদের হিপ নিচের দিকে থাকবে, থুতনি উপরের দিকে থাকবে যেন থাইরয়েড গ্ল্যান্ডে চাপ পড়ে। এবার অন্য পাটি সোজা প্ল্যাঙ্ক পজিশনে রাখবো, কোমর সোজা থাকবো, এখানে চিন সোজা থাকবে। এই প্রক্রিয়ায় থেকে শ্বাস ছাড়তে ছাড়তে প্রথম হাঁটু তারপর বুক নিচের দিকে থাকবে। ঠিক এই প্রক্রিয়ায় শ্বাস গ্রহণ করতে করতে মাথা বুক উপরের দিকে উঠবে। এই প্রক্রিয়া থেকে শ্বাস ছেড়ে কোমরকে উপরের দিকে তুলে ধরবো ডাউনওয়ার্ড ফেসিং ডগে। চেষ্টা করব যতটুকু সম্ভব থুতনিকে হাঁটুর কাছাকাছি নিয়ে আসবার, কিন্তু হাত পা ঠিক জায়গায় থাকবে এবং পায়ের গোড়ালিকে মেটের মধ্যে রাখবার। এখন যে পাটি আমরা পিছনে নিয়েছিলাম সেই পাটি শ্বাস গ্রহণ করতে করতে যদি বাম পা নিয়ে থাকি বাম পা, ডান পা নিয়ে থাকলে ডান পা নিয়ে আসবো। এখন শ্বাস ছাড়তে ছাড়তে অপর পাটিও নিয়ে আসবো, হাঁটুকে সোজা রাখবো। প্রিয় দর্শক লক্ষ্য রাখুন, যেখান থেকে আসনটি শুরু করেছিলাম সেখানে এসে আসনটি শেষ হয়েছে। এবার শ্বাস গ্রহণ করতে করতে হাত দুটো উপরে রেখে আর্চ করে এবার সম্পূর্ণ শ্বাস ছাড়তে ছাড়তে শিথিল অবস্থায় চলে আসবো। এটি কমপক্ষে 12 থেকে 14 রাউন্ড, এবং আপনি যখন অভ্যস্ত হবেন তখন আপনি যখন মনে করবেন আরও বেশি বার্ন করতে হবে তখন আপনি বাড়িয়ে দিবেন। সর্বশেষ এই আসনটি করবার পর আমরা শবাসনায় সম্পূর্ণ বিশ্রাম নেব। প্রিয় দর্শক, আপনাকে মনে রাখতে হবে যখন আপনি সুখ অনুভব করবেন, স্ট্রেস থাকবে না, তখন দেখবেন আপনার নিজের প্রতি আপনার নিয়ন্ত্রণ থাকবে এবং আপনি চাইলেই খাবার, আপনি যখন মনে করবেন যে খাবার গ্রহণ করবেন, অটোমেটিকলি আপনি এটির প্রতি আপনার নিয়ন্ত্রণ থাকবে।
প্রিয় দর্শক, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্যান্টালিনার রূপকথা। দেখতে দেখতেই সময় হয়ে গেল আজকে বিদায় নেবার। দর্শক, বরাবরের মতোই ছিল আজকেও সেলিব্রিটি আড্ডা, নতুন কিছু বিউটি টিপস এবং যোগার আসনও। নিশ্চয়ই আপনারা সবাই ভীষণ উপভোগ করেছেন আমাদের আজকের আয়োজন। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ইন্দ্রাণী বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।